আপনি দেখেন আমি একজন মন্ত্রী, আপনাদের আপনাদের ছাত্ররা করে দিচ্ছে আপনাদের মায়ের খাওয়াটা। আমরা সরি, আমাদের স্টুডেন্টরাই করে না। আমরা সরি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার দরকার নাই। এটা আমরা ফাইন্ড আউট করে আপনাকে বলি কে মারছে, আপনাকে বলি কে মারছে। ঢাকা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সবগুলো ক্যাডারকে আপনি বের করেন, এরা মারছে। আমরা করবো এটা, আমরা করবো অবশ্যই। আমি শুরু করবো মাহফুজ, আমি কথা দিলাম আমি এটাই শুরু করবো, কারণ এটা আপনি রিসার্চ করেন এখনই করবো। আমরা এখনই করবো স্যার। আমরা 5 মিনিটের ভিতরে আমরা এটা করবো। আমি ফুল করছি, তারপরে এটা করছে, এটা মাইনে নেওয়া হবে না, এটা একসাথে করছে। একসাথে কিভাবে ভুয়া স্লোগান দেওয়া হয় আমরা মানে এটাকে ডিসপার্স করেন। এবং আমি ব্যক্তিগতভাবে সরি, কারণ আমি নিয়ে করছি। আমরা 5 মিনিট সময় দিচ্ছি স্যার। 5 মিনিট আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাদের ব্যর্থতার জন্য আপনাদেরকে দায় নিতে হবে, এবং যারা এই ভুলটা করছে তাদের সবাইকে বহিষ্কার করার যেভাবে শাস্তি ব্যবস্থা করার পরে ব্রিফিংটা স্যার আমরা করতেছি তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, আপনারা যে ভিডিওটি এই মাত্র শুনলেন, আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের একজন উপদেষ্টা মাহফুজ আলম। দর্শক, আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে উনি উপদেষ্টার চেয়ারে বসে এই ধরনের হুমকি দিতে পারেন কিনা, একজন ডিসিকে বলতে পারেন কিনা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সব শিবিরের ক্যাডারদেরকে বের করে দিন। এবং সে যে দাবি করেছে যে শিবিরের ছেলেরাই তার মাথায় বোতল নিক্ষেপ করেছে। পরবর্তীতে আমরা দেখলাম যে এটি ভুল প্রমাণিত হয়েছে, যে ছেলেটি বোতল নিক্ষেপ করেছে সে আসলে শিবিরের কেউ না। তো এই যে মাহফুজ আলম, তার প্রথম একটি স্ট্যাটাসটা ছিল হচ্ছে এরকম: ৭১-এর প্রশ্ন মীমাংসা করতে হবে, যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশের রাজনীতি করতে হলে কোনো পাকিস্তান পন্থা অবলম্বন করা যাবে না। তো দর্শক, এবং তার দ্বিতীয় স্ট্যাটাসটা হচ্ছে এরকম: আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে সুপার শিবিররা এই সরকার পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তানি পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না, তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে, আমৃত্যু। ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করতেছে। তো দর্শক, এই যে আমরা দেখলাম যে এই যে মাহফুজ আলম, সে ক্ষমতার চেয়ারে বসে সে এই ধরনের স্ট্যাটাস দিতে পারে কিনা। আমার মনে হয় যে মাহফুজ আলম, অর্থাৎ মানুষ যতটুকু যোগ্য না তার চেয়ে অধিক যদি কোনো কিছু পেয়ে যায় তখন তার বুদ্ধি লোপ পায়। এই মাহফুজেরও তাই হয়েছে। এক হচ্ছে তার বয়স অল্প, সেকেন্ড হচ্ছে যে সে হঠাৎ করে এত বড় একটা পদ সে পেয়েছে, এই পদের ভার সে সহ্য করতে পারছে না। সহ্য করতে না পারার কারণে তার এই পদ, সে মনে করতেছে এই পদ তো আমার হয়তো থাকবে না, তাই সে ইন্ডিয়ান ন্যারেটিভ ইস্টাবলিশ করার চেষ্টা করছে, সে আওয়ামী লীগের ন্যারেটিভ ইস্টাবলিশ করার চেষ্টা করছে, সে ইন্ডিয়ার একটি সুদৃষ্টি আশা করতেছে ইন্ডিয়ার পক্ষ থেকে, যে আমি এই যে জামাতের বিরুদ্ধে কথা বলতেছি, আওয়ামী ন্যারেটিভ ইস্টাবলিশ করতেছি, অদূর ভবিষ্যতে হয়তো ইন্ডিয়ার বদৌলতে আমি হয়তো মন্ত্রী এমপি হয়ে যেতে পারি, এবং তখন ইন্ডিয়া আমাকে সহযোগিতা করবে, কারণ আমি তাদের পাপেট। অথচ এই যে মাহফুজ আলম জামাতের খেয়ে, জামাতের পরে শিবিরের খেয়ে, শিবিরের পরে আজকে এই জামাত শিবিরের বিপক্ষে সে নোংরাভাবে অবস্থান নিচ্ছে শুধু তার ব্যক্তি স্বার্থের জন্য। এবং আমি 100% শিওর যে সে ইন্ডিয়ার পেইড, ইন্ডিয়া তাকে পেইড করে, আওয়ামী লীগ তাকে পেইড করে। যেই সব ব্যবসায়ীরা আওয়ামী লীগের পাচার, তো সেই সমস্ত ব্যবসায়ীরা তাকে পেইড করতেছে, যার কারণে সে আওয়ামী বয়ান এস্টাবলিশ করতেছে। যে আওয়ামী বয়ানের কারণে আওয়ামী ধ্বংস হয়ে গিয়েছে, সেই আওয়ামী লীগকে সে
প্রমোট করতেছে। মাহফুজ আলমকে বলতে চাই যে বাংলাদেশের মানুষ সব বুঝে। বাংলাদেশের মানুষ বড় বড় রাজনীতিবিদদের চেয়েও বড় রাজনীতিবিদ। কারণ এই বাংলাদেশের মানুষই আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করবে যে কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না। বাংলাদেশের মানুষ একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছে, জামাত হচ্ছে একটা মজলুম দল, যাদের কোনো দুর্নীতি নাই, যারা কখনো ক্ষমতায় আসে নাই কিন্তু ক্ষমতার একটু পার্ট হয়ে একবার এসেছিল, 2টা মন্ত্রী 20টা এমপি, তাদের কোনো দুর্নীতি ছিল না, কিন্তু সবারই দুর্নীতি আছে। আমার বিশ্বাস এই মাহফুজ আলমের যদি সম্পদের হিসাব নেওয়া হয় তাহলে অবশ্যই তার দুর্নীতি পাওয়া যাবে। একজন দুর্নীতিগ্রস্ত মানুষ না হলে সে কখনো এরকম ভাবে কথা বলতে পারে না। মাহফুজ, তুমি কি কখনো আইসবার্গ দেখেছো? আইসবার্গ যদি না দেখে থাকো দেখে নাও, আমি দেখাচ্ছি তোমাকে। আইসবার্গ হচ্ছে সমুদ্রের মধ্যে থাকে, সমুদ্রের উপরিভাগে একটি বরফ স্তর থাকে যেটাকে পাহাড়ের মতো দেখা যায়, কিন্তু সেই সমুদ্রের নিচে থাকে তার বিশাল স্তর, যেটা ইউ ক্যান্ট ইমাজিন সেটা কত বড়। জামাত শিবির হচ্ছে সেই রকম একটা আইসবার্গ। উপর থেকে তুমি একে যত ছোট দেখবে, ভিতরে তার বিশালত্ব অনেক বেশি। তুমি কি শেষ করবে জামাত শিবিরকে তুমি কি বোগাবা? ইউ ক্যান ডু নাথিং। আওয়ামী লীগ জামাতের প্রথম সারির 11 জন নেতাকে ফাঁসি দিয়েছে, হাজার শিবিরের নেতাদেরকে ধরে নিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, লাখ শিবিরের ছেলেপেলেদের জেল খাটিয়েছে। তারপরও কি জামাত শিবির শেষ করতে পেরেছে? ওবায়দুল কাদেরের ভাষায় একটা কথা বলতে হয়, মাসুদ ভালো হয়ে যাও। তো মাহফুজ, তুমি হয়তো ভালো হবে না, কারণ তোমার ভেতরে হারাম ঢুকে গেছে। যাদের ভেতরে একবার হারাম ঢুকে যায় তারা কখনো ভালো হইতে পারে না। হ্যাঁ, এই যে তোমার যে অডিওটা ফাঁস হলো, এই অডিও তুমি ওই উপদেষ্টার চেয়ারে বসে, যখন তোমার এই অডিও ফাঁস হলো তখন তুমি উপদেষ্টার চেয়ারে কি আর বসে থাকার মতো কোনো অধিকার রাখো? আর রাইট আছে তোমার ওই চেয়ারে বসে থাকার? তোমার তো মান সম্মান বোধ নাই। যদি থাকতো তাহলে অবশ্যই তুমি ওই বোতল নিক্ষেপ যে ছাত্র করেছিল, বোতলে ঢেল খাওয়ার পরই তুমি পদত্যাগ করতা। এটা তো তোমার প্রেস্টিজ না, এটা সমস্ত উপদেষ্টাদের প্রেস্টিজে গিয়ে লেগেছে। বাংলাদেশের ইতিহাসে মনে হয় আর এরকম হয় না যে ক্ষমতায় থাকাকালীন কেউ কাউকে এরকম ভাবে আঘাত করার চেষ্টা করেছে। এটা তুমি প্রথম বাংলাদেশের ইতিহাসে। তো ন্যূনতম জ্ঞান বুদ্ধি যদি থাকে তো আই হোপ তুমি পদত্যাগ করবে এবং নেক্সট টাইম ভালোভাবে কথাবার্তা বলবে। কথাবার্তা বলার আগে অবশ্যই 10 বার চিন্তা ভাবনা করে কথা বলবে। আজকে যদি তুমি ক্ষমতায় না থাকো, কুকুরও তোমার দিকে ফিরে তাকাবে না। রাস্তার যে সময় টুকাই আছে, এই টুকাইরা তোমাকে পিটাবে, আমি বলতেছি, আই গ্যারান্টেড। সো ভালো হয়ে যাও মাসুদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ দর্শক।